দিল্লিতে ইলেকশন কমিটির প্রথম দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। বৈঠকের পরেই বিজেপির প্রায় 100 জন প্রার্থীর যে নামের তালিকা ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এই 100 জনের মধ্যে আমাদের রাজ্যে যে দুটো আসন, সেই দুটো আসনের প্রার্থী তালিকা একেবারেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। সঙ্গে বিধানসভার যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনেও একজন প্রার্থীর নাম ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। এই দেশ জুড়ে যে 100 জন চূড়ান্ত প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকার যে লিস্ট সেটা নিউজ ভ্যানগার্ডের হাতে। এই মুহূর্তে আপনাদের বলছি, আমরাই প্রথম কোনো ভারতবর্ষের টেলিভিশনের মধ্যে প্রথম যে বিজেপির 100 জনের প্রার্থী তালিকা এই মুহূর্তে ঘোষণা করছি। আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ আগেই বেলা 3টের সময় বা মার্জনা করবেন বিকেল 3টের সময় প্রার্থী তালিকার প্রকাশ করব। যে 100 জন প্রার্থী নিয়ে ইতিমধ্যেই বিজেপির দপ্তরে আলোচনা হচ্ছে, তার মধ্যে 2-3 জন একটু ঝুলে রয়েছে, 2-3 জনের নিয়ে ভাবনায় চিন্তা রয়েছে। মোটামুটি 100 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা। এই প্রার্থী তালিকা করার পেছনে বিজেপি কোন দিকে গুরুত্ব দিয়েছে, বিজেপি কিসের উপর ভরসা করে এই 100 জন প্রার্থীকে প্রার্থী করছে এবারে লোকসভা নির্বাচনে, সমস্ত তথ্য এই মুহূর্তে এক্সক্লুসিভ আপনাদের আমি দেব। তবে সবার আগে জেনে নেব যে এ রাজ্যের প্রার্থী তালিকায় যে দুজন রয়েছেন তাদের যে নাম, সেটা সবার আগে আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন আমরা দেখতে শুরু করি এ রাজ্যের প্রার্থী তালিকায় কারা কারা রয়েছেন। এ রাজ্যের যে দুটো আসন, সেই দুটো আসনে পশ্চিম ত্রিপুরা প্রতিমা ভৌমিক তিনি আপাতত এগিয়ে আছেন, তবে তাকে নিয়ে চিন্তা ভাবনা একটু চলছে বিজেপির অন্দরে। মোটামুটি তিনি ফাইনাল, তবে তার সঙ্গে আরো দুজন প্রার্থী তাদের নামও কিন্তু রয়েছে। তবে প্রতিমা ভৌমিকে মোটামুটি একেবারেই তার নামেই শিলমোহর পড়তে চলেছে, এমনটাই বিজেপি সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত প্রতিমা ভৌমিক নিশ্চিত নয়, কারণ তার পেছনে আরো দুজন প্রার্থী আছে, দুজনও কিন্তু তুমুল আলোচনার মধ্যে ঢুকে পড়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই পুরোটা ঠিক হবে। পূর্ব ত্রিপুরা জিষ্ণুদেব বর্মা, মোটামুটি এটা একেবারেই ফাইনাল। জিষ্ণুদেব বর্মা তিনি প্রার্থী হচ্ছেন এবং বিজেপির টিকিটে তিনি এবছর লোকসভায় যাওয়ার জন্য লড়াই করবেন। পূর্ব ত্রিপুরা থেকে জিষ্ণুদেব বর্মা, রাজ পরিবারের পুত্র। এছাড়াও আরেকটা বিধানসভা রয়েছে, বিধানসভার উপনির্বাচন। সেই বিধানসভা উপনির্বাচনে দুজন রয়েছেন। কারা সেই দুজন, আমি সরাসরি চলে যাব আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতির সঙ্গে কথা বলার পর দেশ জুড়ে যে 98 জন প্রার্থী, সেই প্রার্থী তালিকা আমরা একটু বাদেই আপনাদের সামনে ছবি সমেত নিয়ে আসব এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন তাদের প্রার্থী করছে বিজেপি, কোন যোগ্যতায় তারা এগিয়ে বা কোন রাজনৈতিক ইকুয়েশনে তারা এগিয়ে। শুধু কি তাই, আরো 2-3টে এক্সক্লুসিভ জিনিস এই মুহূর্তে আমরা আপনাদের সামনে দেখাবো। এনডিএ জোট কিভাবে বিস্তার লাভ করছে, অর্থাৎ দিল্লিতে আজও বৈঠক চলছে এনডিএ জোটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতাদের। অনেক আঞ্চলিক দলের সঙ্গে এই মুহূর্তে বিজেপি জোট করার ব্যাপারে আগ্রহী, তার জন্যই বিজেপি প্রথম পর্যায়ের 100 তালিকা প্রকাশ করছে। বাদ বাকি বহু আসনে বিজেপি তালিকার প্রকাশ করছে না, তার কারণ হচ্ছে এনডিএ জোট। বিজেপিও চাইছে এই মুহূর্তে যে এনডিএ জোট করেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী যে প্রার্থী তালিকা, সেটা এনডিএ জোটের যারা শরিক দল তাদেরকে নিয়ে প্রার্থী তালিকা প্রকাশ করবে জেপি নাড্ডা। তবে সবার আগে সরাসরি চলে যাব সুপ্রীতির কাছ থেকে জেনে নেব নিউজ রুমে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ? একদম। সুপ্রীতি, প্রথমেই যদি বলো এ রাজ্যের প্রার্থী তালিকাতে কারা কারা এগিয়ে এবং প্রার্থী তালিকা নিয়ে বিজেপি কি ভাবছে সেটা যদি একবার বলো।
হ্যাঁ দেখো, এই মুহূর্তে বুধবার এবং বৃহস্পতিবারের দিকে আমরা নজর রেখেছিলাম যে দিল্লিতে যে বৈঠক চলেছিল সেই বৈঠকে কি উঠে এসেছে। তবে এই বৈঠককে কেন্দ্র করে যেমনটা খবর যে প্রার্থী কারা কারা হবেন লোকসভা ভোটের, সেই প্রার্থী নিয়েই কিন্তু একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, ছিলেন রাজ্য প্রভারী মহেশ শর্মা থেকে শুরু করে রাজ্যের সম্বিত পাত্রা থেকে শুরু করে কোঅর্ডিনেটর এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন রাজ্যের পক্ষ থেকে। অর্থাৎ এই যে বুধবার এবং বৃহস্পতিবারও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর একটি বৈঠক চলে, সেই বৈঠকে ছিলেন কেন্দ্রের একেবারে নেতৃত্বরা বা শীর্ষস্থানীয়রা, যার মধ্যে অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তোমার রাজনাথ সিংকে সেই জায়গাতে লক্ষ্য করা গেছে বৈঠকে থাকতে। আর এই যে দুদিন পরপর বৈঠকটি হয়েছে, হাইকমান্ডের বৈঠক এক প্রকার, সেই হাইকমান্ডের বৈঠক থেকে উঠে এসেছে গোটা দেশের প্রার্থীদের নাম। অর্থাৎ লোকসভা ভোটের আগে এক প্রকার বলা যায় যে প্রার্থী চূড়ান্ত করে নিয়েছে বিজেপি এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা তা ঘোষণা করার। কি না এবার তুমি যেমনটা দেখাচ্ছিলে যে রাজ্যের লোকসভা প্রার্থী, হ্যাঁ রাজ্যের লোকসভা ক্ষেত্রে যদি বলা যায় যে দুটি নাম উঠে এসেছে তার মধ্যে একদিকে পশ্চিম আসনের জন্য প্রতিমা ভৌমিক, যিনি ইতিমধ্যেই সাংসদ রয়েছেন, তার নামই কিন্তু আরো একবার উঠে এসেছে। অন্যদিকে পূর্ব ত্রিপুরা যে লোকসভা আসন রয়েছে সেই লোকসভা আসনের জন্য জিষ্ণু দেববর্মার নাম উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অর্থাৎ প্রার্থীর হিসাবে এই দুজনের নামের তালিকা প্রকাশটাই কিন্তু এখন সম্ভাবনা বলা যেতে পারে বিজেপি সূত্রে। এবার সেই দিক থেকে তাকিয়ে আগামী দিনে সময় যত গড়াবে ততই আরো জানা যাবে, কিন্তু এখনো পর্যন্ত লোকসভা কেন্দ্রের এই দুটি আসনের প্রার্থী চেঞ্জের সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে। এবার সুপ্রীতি, এই মুহূর্তে তোমাকে একবার আমি থামাবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আরামবাগে প্রধানমন্ত্রী জনসভা করছেন এবং তিনি সেই জনসভাতে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ছোট্ট সারাংশ বলি যে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের আরামবাগে এই মুহূর্তে তিনি জনসভা করছেন এবং সবচাইতে শক্ত জমিতে তিনি এই মুহূর্তে জনসভা করছেন। সেই জনসভাতে তিনি একেবারে নির্বাচনী যে প্রচার, সেই প্রচারের দামামা ইতিমধ্যেই বাজিয়ে দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু আরামবাগের জনসভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। আমি যাব এবার সুপ্রীতির সঙ্গে। সুপ্রীতি, একেবারে দেখো, অর্থাৎ গোটা দেশ জুড়ে যে বিজেপির প্রচারের যে দামামা সেটা কিন্তু বাজিয়ে দিয়েছে। এবার দেখো, আমি লোকসভার কথা বলছিলাম, এবারে আরো একটি ভীষণই গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে রাজ্যের কিন্তু একটি আসন এখনো ফাঁকা রয়েছে। অর্থাৎ যে 7 রামনগর বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের যিনি ছিলেন বিজেপির পক্ষ থেকে তিনি প্রয়াত হন এবং তারপর থেকে আসনটি ফাঁকা এবং সেই আসনে নির্ধারিতভাবে উপনির্বাচন হবে। গোটা দেশের এই মুহূর্তে 23টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি যে খুব একটা মাথা ঘামাচ্ছে না তা কিন্তু বোঝাই যাচ্ছে, বা তা রাজনৈতিক মহল মনে করছে। এই যে 23টা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 23টা বিধানসভাকে কেন্দ্র করেও ইতিমধ্যে দিল্লিতে বসে চলেছে একের পর এক আলোচনা যে কারা কারা সেই আসনের জন্য প্রার্থী হবেন। কিন্তু দেখো, এক্ষেত্রে কৌতুকবশতই বলতে হয় যে 23টা আসনের জন্য 23 মিনিটের জন্য আলোচনা করেননি হাইকমান্ড। অর্থাৎ সেই জায়গাতে কোনো রকমেরই যে ভাবনা চিন্তা নেই, সম্পূর্ণ নজরটা লোকসভা আসনকে ঘিরে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে দিল্লি সূত্রে। তবে দেখো, এবার রাজ্যের যে বিধানসভা আসন রয়েছে খুব স্বাভাবিকভাবেই সেখানেও উপনির্বাচন হবে, কিন্তু সেই বিধানসভা আসনে প্রার্থী কে হবেন আরো একটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠেই আসছে। সেই জায়গাতে যেমনটা আমরা খবর পাচ্ছি যে এই বিধানসভা কেন্দ্রের জন্য, অর্থাৎ 7 রামনগর কেন্দ্রের জন্য ইতিমধ্যে আগরতলা পুর নিগমের 2 জন নির্বাচিত প্রতিনিধির নাম উঠে এসেছে। আরো একবার জানাই, আগরতলা পুর নিগমের 2 জন নির্বাচিত প্রতিনিধির নাম কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তবে এখানেই শেষ নয়, আরো 2 জন নাম, বিশেষ করে বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, বিশেষ করে তাদের নামটা উঠে এসেছে। সব মিলিয়ে 4 জনের নাম ঠিক করা হয়েছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে। এবার সব থেকে বেশি গ্রহণযোগ্যতা যে নামের উপরে পড়বে, সব থেকে বেশি যে নামটাকে বেছে নেবে, সেই নামটাকে কিন্তু আগামী দিনে প্রকাশ করা হবে প্রার্থী হিসাবে। অর্থাৎ এই দিল্লি
দিল্লি হাইকমান্ড যা নির্দেশ দেবে সেই মোতাবেক রাজ্য ঘোষণা করবে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটাই তোমাকে বারবার বলতে পারি। কারণ দেখো, মার্চ মাস থেকে যে প্রচারের ঢেউ তুলবে বিজেপি এবং প্রদেশ বিজেপিও যে সেই প্রচার শুরু করে দেবে, সেটা কিন্তু আমরা এর আগেও, অর্থাৎ নিউজ ভ্যানগার্ড এর আগেও দর্শকদের জানিয়েছিল। সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি একের পর এক বৈঠকের পর কিন্তু রীতিমতো প্রার্থী কারা হবেন তা চূড়ান্ত হয়ে গেছে। এর আগে কোর কমিটির বৈঠক হয়েছে, সেই কোর কমিটির বৈঠকের পরই কিন্তু দিল্লির উদ্দেশ্যে উড়ে গেছেন নেতৃত্বরা। তারপরেই কিন্তু প্রার্থীদের নাম এক প্রকার নিশ্চিত। তবে হ্যাঁ, সম্ভাবনার যে দৌড় বা এই দৌড়ের তালিকাতে এগিয়ে রয়েছে একদিকে লোকসভার ক্ষেত্রে প্রতিমা ভৌমিক, জিষ্ণু দেববর্মন, অন্যদিকে বিধানসভা আসনের ক্ষেত্রেও 4টি নাম উঠে এসেছে, যার মধ্যে দুটি পুর নিগমের 2জন নির্বাচিত প্রতিনিধি এবং তার মধ্যে থাকছে আরো 2জন বিজেপির পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব। তবে এখন কোন নামের পক্ষে শিলমোহর পড়ে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নীল, হ্যাঁ, বিজেপি নেতারা এই বিষয়তে কিছু বলছেন যে রাজ্যের তো 2টি আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, বিজেপি নেতারা কি কিছু বলছেন? দেখো, বিজেপি নেতাদের এই মুহূর্তে একটাই বক্তব্য যে সবটাই তারা জানিয়ে দেবেন। এখন বারবার বৈঠক চলছে, যদিও আজকে থেকে যেহেতু বাজেট শুরু হয়ে গেছে, তাই বাজেটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মানিক সাহা কিছুটা ব্যস্ত রয়েছেন, তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও একটু ব্যস্ততার মধ্যে রয়েছেন বলেই এখনো অবধি তারা সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানাচ্ছেন না কোনো কিছুই। কিন্তু হ্যাঁ, এটাও তারা ইঙ্গিত দিচ্ছেন যে বাজেট শেষ হয়ে যাবে আগামী 5 তারিখ এবং বাজেট শেষ হওয়ার পরই যে একটা প্রার্থী নিয়ে হইচই শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে শুরু হয়ে যাবে একটা মেগা প্রচার বা হাই ভোল্টেজ প্রচার কিন্তু এই রাজ্যবাসী আরো একবার দেখবে বিধানসভা ভোটের পরপর লোকসভা ভোটকে কেন্দ্র করে। তবে আপাতত প্রার্থী নিয়ে তারা এখনো কোনো কিছু মুখ খোলেননি, কিন্তু যেটা সূত্র বলছে যে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গেছে তাদেরকে চেঞ্জ করা বা বদলানোর যে সম্ভাবনা উঠে আসছে সেটা কিন্তু খুবই ক্ষীণ। অর্থাৎ সম্ভাবনা থাকলেও বদলানোর কিন্তু আর খুব একটা সেই জায়গায় চান্সেস নেই। সবটাতেই কিন্তু একেবারে শিলমোহর পড়ে গেছে বলেই মনে করছে সূত্র। হ্যাঁ, ধন্যবাদ সুপ্রীতি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এর পরবর্তী আমাদের নিউজ রুম থেকে আরো প্রতিনিধিরা আমাদের সঙ্গে আসবেন, পুরো যে 100 আসনের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা নিয়ে আপনাদের সঙ্গে দেশব্যাপী যে মানে বর্ণনা, সেই বর্ণনা করবেন। এবার আমরা দেখে নেব যে আজকে থেকে পশ্চিমবঙ্গের শক্ত জমি সবচাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির যে শক্ত জমিতে, সেই জমিতে কিভাবে প্রচার উঠে আসছে। আসুন দেখে নিই। আরামবাগে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, সেই হেলিকপ্টার থেমেছে। আসুন সেই ছবি এক্সক্লুসিভলি একেবারে ভ্যানগার্ডের পর্দায় আমরা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর সেই হেলিকপ্টার আরামবাগে নামছেন এবং নামার পরে এখন অবশ্য তিনি প্রচার শুরু করে দিয়েছেন। এবং বিজেপির সবথেকে শক্ত জমি হচ্ছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বিজেপি। গতকাল ইলেকশন কমিটির যে বৈঠক, সেই ইলেকশন কমিটির বৈঠকে বিজেপি পশ্চিমবঙ্গকে সবথেকে শক্ত জমি চিহ্নিত করেছেন। সেই শক্ত জমির এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি যে আরামবাগ, হুগলি জেলার আরামবাগ লোকসভাতে প্রধানমন্ত্রী আজকে সভা করছেন। প্রধানমন্ত্রী 2 দিনের জন্য বাংলা সফরে গেছেন। রাজভবনে রাতের বেলা যাবেন, সেইখানে দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। এবং গ্রামীণ আরামবাগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা ট্রাক্টর, বাসে করে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত এবং অনেকেই প্রধানমন্ত্রী সভায় যাচ্ছেন। এবং 2 লক্ষ লোক টার্গেট দিয়েছিলেন গতকাল জেপি নাড্ডা, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে 2 লক্ষ লোকের জমায়েত করার কিন্তু টার্গেট দেন। সেই 2 লক্ষ লোক হয়েছে কিনা তা সময় বলবে। তবে দেখা যাচ্ছে বিজেপির পতাকা হাতে এখনো কিন্তু আরামবাগের প্রধানমন্ত্রীর সভায় লোক যাচ্ছে। সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু আপনাদের আমি দেখালাম। এরপর আমরা আরামবাগের থেকে এবার দৃষ্টি ঘোরাবো। আরামবাগের থেকে আবার আমরা চলে যাব যে জাতীয় পর্যায়েতে প্রথম আমরাই দেশের 100টা আসনে প্রার্থী ডিক্লেয়ার করতে চলেছি। একমাত্র নিউজ ভ্যানগার্ড, উত্তর পূর্বের না গোটা ভারতের মধ্যে সর্বপ্রথম 100 আসনের প্রার্থী তালিকা এই মুহূর্তে আপনাদের সামনে বিকেল 3:25 আমরাই নিয়ে আসছি। আমাদের যারা ফিল্ড রিপোর্টার দিল্লি থেকে, গুয়াহাটি থেকে, কলকাতা থেকে, প্রায় সব জায়গা থেকেই কিন্তু ফিল্ড রিপোর্টারদের তথ্য এবং আমাদের দিল্লির প্রতিনিধি এবং কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুল,
তার রিপোর্টের ভিত্তিতে আমরা এই 100টা প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করছি এবং দেশের প্রথম কোনো নেটওয়ার্ক এই প্রার্থী তালিকা প্রকাশ করছে। তবে আগেই বলে রাখি, সম্ভাব্য প্রার্থী তালিকা দু একটা চেঞ্জ হলেও হতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। আজ যে বন্ধু কাল সে শত্রু, আর এখন যে শত্রু আগামীকাল সেই বন্ধু। আসুন এবার দেখে নিই আমরা দেশ জুড়ে 100 আসনের প্রার্থী তালিকা। আমরা দেখছি প্রথমেই প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করব। বারাণসী কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বারাণসী কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী রাজ্যে। রাজনাথ সিং উত্তরপ্রদেশের লখনৌ থেকে এবার প্রার্থী হচ্ছেন, রাজনাথ সিং লখনৌ থেকে এবার প্রার্থী হচ্ছেন। অমিত শাহ গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের গান্ধীনগর থেকে। স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেঠি থেকেই তাকে প্রার্থী করছে বিজেপি, স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেঠি। ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর, ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার সম্বলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে। সম্বিত পাত্র পুরী প্রথম প্রার্থী হচ্ছেন, সম্বিত পাত্র পুরী থেকে প্রার্থী হচ্ছেন তিনি। ভূপেন্দ্র যাদব ভিওয়ানি বল্লভগড় আসন থেকে প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের। এবার দেখা যাব সর্বানন্দ সোনোয়াল অসমের, তিনি অসম থেকে এবারও প্রার্থী হচ্ছেন, তবে তার আসনটা। কিরণ রিজুজ অরুণাচল পশ্চিম, কিরণ রিজুজ অরুণাচল পশ্চিম। অর্জুন রাম মেঘাওয়াল রাজস্থানের বিকানের, অর্জুন রাম মেঘাওয়াল রাজস্থানের বিকানের থেকে তিনি প্রার্থী হচ্ছেন। গজেন্দ্র শেখাওয়াত রাজস্থানের যোধপুর থেকে তিনি প্রার্থী হচ্ছেন, রাজস্থানের থেকে তিনি প্রার্থী হচ্ছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গোয়ালিয়র আসন থেকে প্রার্থী হচ্ছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শিবরাজ সিং চৌহান, একদম ইম্পর্টেন্ট নাম, শিবরাজ সিং চৌহান বিদিশা কেন্দ্র থেকে মধ্যপ্রদেশের। প্রতিমা ভৌমিক, আবারও বলছি পশ্চিম ত্রিপুরা, প্রতিমা ভৌমিক পশ্চিম ত্রিপুরা থেকে প্রার্থী হচ্ছেন। জিষ্ণুদেব বর্মা পূর্ব ত্রিপুরা থেকে তিনি প্রার্থী হচ্ছেন। সরোজ পান্ডে কোরবা থেকে প্রার্থী হচ্ছেন, সরোজ পান্ডে কোরবা থেকে তিনি প্রার্থী হচ্ছেন বিজেপি নেত্রী। বিডি শর্মা খাজুরাহ থেকে প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের, বিডি শর্মা খাজুরাহ থেকে প্রার্থী হচ্ছেন। কে আন্নামালাই তরুণ নেতা, সাউথের তরুণ নেতা কে আন্নামালাই, তিনিও প্রার্থী হচ্ছেন সম্ভবত কেরল থেকে। অনিল বালুনি পাউরি থেকে সম্ভবত প্রার্থী হচ্ছেন, অনিল বালুনি তিনিও প্রার্থী হচ্ছেন। অজয় ভাট নৈনিতাল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন উত্তরাখণ্ডের, অজয় ভাট উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে প্রার্থী হচ্ছেন। নরেন্দ্র মোদী, আবারও বলছি একবার জন্য আপনাদের, বারাণসী কেন্দ্র থেকে উত্তরপ্রদেশের প্রার্থী হচ্ছেন। নির্বাচনী কমিটির যে 100টি আসনের মধ্যে আমরা প্রার্থী, রাজনাথ সিং লখনৌ থেকে প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি অঙ্কিতার কাছে। অঙ্কিতার কাছ থেকে জেনে নেওয়ার প্রথমেই চেষ্টা করব যে এনডিএ জোট, অর্থাৎ যে এনডিএ জোট নিয়ে বিরোধীরা আক্রমণ করেছিলেন, যে এনডিএ জোট নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, আদেও মোদী সরকারের আমলে এনডিএ জোট কতটা আছে তা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধীরা বলার চেষ্টা করেছেন আদতে এনডিএ জোট বলে কিছু নেই, সবটাই মোদিমুখ। কিন্তু না, প্রধানমন্ত্রী সেই ভুল করেননি, বিজেপি সেই ভুল করেনি। এনডিএ জোটকে বড় গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিভাবে গুরুত্ব দিচ্ছেন তার সবটাই বলবেন আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছ থেকে আমি অবশ্যই জানবো। তার আগে আরেকবার আমি আপনাদের এই প্রার্থী তালিকা জানাবো যে কে কোথা থেকে প্রার্থী হচ্ছেন। নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে উত্তরপ্রদেশের, রাজনাথ সিং লখনৌ, অমিত শাহ গান্ধীনগর, স্মৃতি ইরানি আমেঠি, ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর, সম্বিত পাত্র পুরী, ভূপেন্দ্র যাদব ভিওয়ানি বল্লভগড়, সর্বানন্দ সোনোয়াল আসাম থেকেই প্রার্থী হচ্ছেন, তবে এখনো সিট কনফার্ম নয়। কিরণ রিজিজু অরুণাচল পশ্চিম,
অর্জুন রাম মেঘওয়াল বিকানের, গজেন্দ্র শেখাওয়াত যোধপুর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়র, শিবরাজ সিং চৌহান, অত্যন্ত ইম্পর্টেন্ট নাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই বছর তাকে বিজেপি মুখ্যমন্ত্রী করেনি, কিন্তু তাকে কেন্দ্রীয় মিনিস্টার করার ভাবনা চিন্তা চলছে, তার জন্যই তাকে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিভা ভৌমিক পশ্চিম ত্রিপুরা, জিষ্ণুদেব বর্মা পূর্ব ত্রিপুরা, সরোজ পান্ডে কোবরা, বিডি শর্মা খাজুরাহো, কে আন্নামালাই কেরল থেকে সম্ভবত প্রার্থী হচ্ছেন, অনিল বালুনি পাউরি, অজয় ভাট নৈনিতাল। এই পর্যন্তই আমরা আপনাদের দেখাচ্ছি। তারপরে অঙ্কিতার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে কোন আসনে, কত আসনে, কিভাবে এনডিএ জোট ফাইনাল হচ্ছে সেই তথ্য। অঙ্কিতা আমাদের মধ্যে এক্ষুনি সম্ভবত জুড়ে যাবে। হ্যাঁ, অঙ্কিতা আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে। অঙ্কিতার কাছ থেকে জেনে নেব যে অঙ্কিতা, এনডিএ জোট কোন ফর্মুলায় হচ্ছে তা এক্সক্লুসিভ যদি তুমি প্রথম রিপোর্ট, গোটা ভারতের মধ্যে প্রথম কোন টেলিভিশন নেটওয়ার্ক যারা প্রথম এই এক্সক্লুসিভ তথ্য আপনাদের দিচ্ছে যে কোন ফর্মুলায়, মহারাষ্ট্রে কোন ফর্মুলা, উত্তরপ্রদেশে কোন ফর্মুলা, পশ্চিমবঙ্গে কোন ফর্মুলা, আসামে কোন ফর্মুলা, এনডিএ জোট, সমস্ত এনডিএ জোটের ফর্মুলা এবং শরিকদের জন্য এই মুহূর্তে কটা আসন ছাড়ছে তার সমস্ত তথ্য এই মুহূর্তে আমাদের সামনে নিয়ে আসছে অঙ্কিতা। অঙ্কিতা শুনতে পাচ্ছ? অঙ্কিতা শুনতে পাচ্ছ? অঙ্কিতার সঙ্গে হয়তো যোগাযোগ একটু যান্ত্রিক কারণে হয়তো অঙ্কিতার সঙ্গে যোগাযোগ একটু বিচ্ছিন্ন, তবে আমরা জুড়ে যাওয়ার চেষ্টা করব অঙ্কিতার সঙ্গে। তবে আরেকবারও আপনাদের বলি যে তথ্য, হ্যাঁ অঙ্কিতা আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে। অঙ্কিতা শুনতে পাচ্ছ? একদমই। অঙ্কিতা, প্রথম তুমি যদি এক্সক্লুসিভ সেই তথ্য ভ্যানগার্ডের দর্শকদের জানাও যে কিভাবে কোন ফর্মুলায় এনডিএ জোট হচ্ছে। একদমই, তুমি যে প্রথমেই বলছিলে যে বিরোধীরা এতদিন ধরে শাসক দলকে নিশানা করছিল যে এনডিএ জোটকে তেমন কোনো প্রাধান্য দেওয়া হবে না, বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির প্রার্থীরা এবার লোকসভায় নির্বাচনে টিকিট পাবে। হ্যাঁ, সেই প্রশ্নের কিন্তু জবাব এই মুহূর্তে বিজেপি দিয়ে দিয়েছে। গতকাল রাত থেকেই হয়েছে বৈঠক, অর্থাৎ বৃহস্পতিবার রাতেই বৈঠক হয়, রাত প্রায় 11:30 নাগাদ সেই বৈঠক হয়। আজ সকাল 4টা পর্যন্ত সেই রুদ্ধদ্বার বৈঠক হয়, যেখানে নির্বাচনী যে কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক, যার পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার উপস্থিতিতেই কালকের এই রুদ্ধদ্বার বৈঠক আজ প্রায় সকাল 4টা পর্যন্ত হয়, যেখানেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকা যে এই মুহূর্তে আমার হাতে রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি গোটা প্রার্থী তালিকায় কিন্তু এনডিএ জোটকেও প্রাধান্য দিয়েছে। একেবারে অসম থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, প্রত্যেকটা জায়গায় কিন্তু এনডিএ জোট এবার প্রাধান্য পাচ্ছে। একে একে যদি আমি উত্তরপ্রদেশের কথা বলি, তবে উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বড় চমক রয়েছে। ইতিমধ্যে এই খবর বা সূত্র বলছে যে উত্তরপ্রদেশে 6টি আসন এনডিএর জন্য এই মুহূর্তে ছেড়ে দিয়েছে বিজেপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং উত্তরপ্রদেশ আমরা বলতে পারি যে একেবারে ভারতের একটি গোবলয়, যেখানে বিশেষ করে লোকসভার বেশি সিট সেখানে রয়েছে, আসন সেখানে রয়েছে। আর সেই জায়গায় কিন্তু 6টি আসন এবার এনডিএর জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। আমি পরপর আসছি অসমের দিকে, একেবারে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসম, উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য অসম, এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে 3টি আসন ছেড়ে দিয়েছে বিজেপি। ঝাড়খণ্ডে একটি আসন ছেড়ে দিয়েছে বিজেপি, তৎসঙ্গে বিহার এবং মহারাষ্ট্র, এই দুটি আসন নিয়ে কিন্তু এবার আলোচনা আরো কিছুটা বাকি রয়েছে বলে সূত্র বলছে। বিশেষ করে বিহার এবং মহারাষ্ট্রে কটি আসন ছাড়া যায় এবং এনডিএ জোটের কাদেরকে টিকিট দেওয়া যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আসন রফা নিয়ে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছে, এমনটাই আমরা খবর পাচ্ছি। তৎসঙ্গে দেখা গেছে যে লোকসভা নির্বাচনে একেবারে প্রথম দফার যে প্রার্থী, সেই প্রার্থী তালিকার বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল উত্তরপ্রদেশ। আর সেই উত্তরপ্রদেশে আপনা দল এবং রাষ্ট্রীয় লোক দল, সেই দুটি দলকে 2টি আসন ছেড়ে দিয়েছে বিজেপি। এই মুহূর্তে আমি বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ বা বড় খবর। উত্তরপ্রদেশের জন্য আপনা দল এবং রাষ্ট্রীয় লোক দলের জন্য 2টি আসন ছেড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে একটি করে আসনে লড়তে পারে নিশান পার্টি এবং সোহেল দেব জাতীয় সমাজবাদী পার্টি। অন্যদিকে অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন লড়তে পারে একটি করে আসনে, এমনটাই সূত্র বলছে।
ঝাড়খণ্ডে বিজেপির এনডিএ জোটের জন্য একটি আসনে লড়ছে বলে আমরা খবর পাচ্ছি এবং সেখানে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন লড়তে পারে। হরিয়ানার দিকে যদি নজর রাখি, হরিয়ানার বিজেপি সূত্র বলছে যে সেখানে 10টি আসনে প্রার্থী দেবে এনডিএ। বিহারে জেডিইউ এলজেপির সঙ্গে কথা বলার পরে সেখানে প্রার্থী তালিকা ঘোষণা হবে। অর্থাৎ বিহারে নীতিশ কুমার কিছুদিন আগেই বিজেপির সাথে একসাথে হয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, বিজেপির সাথেই তিনি জোটে রয়েছেন। সেক্ষেত্রে বিহারকে নিয়েও একাধিক কথা চলছিল যে সেখানে বিজেপি কয়টা আসন ছাড়বে এনডিএর জন্য। তাই সেক্ষেত্রে বিহার, ঝাড়খণ্ড এই দুটি জায়গায়, এই দুটি রাজ্যে কিন্তু এখনো আসন সমঝোতা বা কাকে কাকে প্রার্থী দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনো আলোচনা চলছে, চূড়ান্ত কিন্তু কিছু হয়নি। ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ সে সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে প্রার্থী তালিকা একেবারে চূড়ান্ত। যেখানে আমি প্রথমেই বলছিলাম যে উত্তরপ্রদেশ 6টি আসন ছেড়ে দিচ্ছে বিজেপি, সেই 6টি আসনে কিন্তু এনডিএ লড়াই করবে। অর্থাৎ উত্তরপ্রদেশের যে দলগুলি রয়েছে, বিজেপির সাথে যে জোটে দলগুলি রয়েছে, তাদেরকে সেখানে প্রার্থী হিসেবে দেওয়া হবে। অর্থাৎ বিরোধীদের মুখে কিন্তু একটা বড় সড়ো উত্তর দিয়ে দিয়েছে শাসক দল বিজেপি। এতদিন যাবৎ বিরোধীরা যে প্রশ্নটা তুলছিল, যে অভিযোগটা তুলছিল যে এবারের লোকসভা আসনে বা এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় নাম সব থেকে বেশি থাকবে, এনডিএ জোটকে তেমন কোনো প্রাধান্য দেওয়া হবে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই সূত্র বলছে, বিজেপি সূত্র বলছে যে এনডিএ জোটকেও কিন্তু প্রাধান্য দিচ্ছে বিজেপি। একেবারেই অঙ্কিতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার আমরা কথা বলে নেব রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। অশোক দাসের সঙ্গে কথা বলে কেন বিজেপি হঠাৎ করে আক্রমণাত্মক না গিয়ে অনেকটা রক্ষণাত্মক ভঙ্গি নিল, অর্থাৎ এই যে এনডিএ জোট, সেই এনডিএ জোট নিয়ে কেন বিজেপি আবার ভাবনা চিন্তা শুরু করলো এবং এনডিএ জোটের সমস্ত শরিক দলকে কিন্তু যথেষ্টই প্রাধান্য দিচ্ছে বিজেপি। তার পিছনে নিশ্চয়ই বিজেপির নতুন কোনো অঙ্ক রয়েছে। কি সেই অঙ্ক আমরা কথা বলে জানার চেষ্টা করব। তবে অশোক দার সঙ্গে লাইন আপাতত বিচ্ছিন্ন, যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবার তাহলে সবার আগে আমরা চলে আসবো যে আরো যে বাকি 20টি আসন, যেই 20টি আসনে আমরা এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারিনি। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছে অশোক দাস, রাজনৈতিক বিশ্লেষক। অশোক দার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করব। অশোক দা, আপনি শুনতে পাচ্ছেন? বলুন। নমস্কার সকলকে এবং যারা দেখছেন তাদের সকলকে নমস্কার। হ্যাঁ অশোক দা, এই যে এনডিএ জোট, যে এনডিএ জোট নিয়ে এত কথা হচ্ছিল যে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার সেই এনডিএ জোটকে অতটা পাত্তা দেবে না, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সক্লুসিভ তথ্য, দেখুন আজকে আমরা ভারতের প্রথম কোনো চ্যানেল যারা 100টি আসনের প্রার্থী তালিকা আমরা প্রকাশ করছি। প্রথম পর্যায়ে আমরা আজকে 40টা প্রার্থী তালিকা প্রকাশ করছি, হয়তো রাতের দিকে আরো 60টা আসনের প্রার্থী তালিকা আমরা প্রকাশ করে দেব। তবে সবার আগে আমরা এই যে এনডিএ জোট কোন ফর্মুলায় হচ্ছে তারও এক্সক্লুসিভ তথ্য এবং এনডিএ জোটকে কটা আসনে ছাড়ছে সেই নিয়ে আমরা প্রকাশ করছি। যেটা আসছে যে এনডিএ জোট উত্তরপ্রদেশে 6টি আসন ছেড়ে রেখেছে, অসমে 3টি, ঝাড়খণ্ডে 1টি, বিহার, মহারাষ্ট্রেও আসন রফা নিয়ে এখনো কথা চলছে। কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপকি বার যে 400 পার, অর্থাৎ বিজেপি 400 পার করার জন্য কি এনডিএ এর উপর ঘাড়ে ভর করলো, না বিজেপি 400 পার করে এনডিএ জোটের থেকে আরো 40টা চাইছে? কি মনে হচ্ছে? না দেখুন, এটা একটা রাজনৈতিক কৌশল। ভারতীয় জনতা পার্টি সে চাইছে যে তার সঙ্গে যেসব ছোট দল হোক বড় দল হোক যারা আছে তাদের সঙ্গে একটা মানে সখ্যতা রেখে চলতে চাইছে, তাদের বুঝিয়ে শুনিয়ে একসাথে, কারণ এটা নির্বাচনী লড়াই, একসাথে যদি সকলে মিলে না ঝাঁপানো যায় তাহলে কিন্তু ফলটা আশানুরূপ পাওয়া যাবে না। সেটা ভারতীয় জনতা পার্টির নেতারা এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা ভালোই জানেন, নাড্ডাজি জানেন। সেই জন্যই তারা চাইছে, যেমন আপনি উত্তরপ্রদেশের কথা বললেন, যেমন উত্তরপ্রদেশে ধরুন এই যে অনুপ্রিয়া প্যাটেলের যে দল আছে, তারপরে আবার কথা হয়েছে অজিত সিং এর ছেলের যে দলের সঙ্গে, যেটা ভারতীয় লোক দল যেটা, তো তাদের সঙ্গে যে সেই জন্য হয়তো, তারপর রাজভর আছেন, তাও পিছিয়ে পড়া অনগ্রসর ছেলে অনুপ্রিয়া প্যাটেলও তাই তো, এবং কৃষকের বেল্টের যেটা অজিত সিং এর ছেলে যে আছেন,
তো এইভাবে ওনারা চাইছেন যে সমস্ত জায়গায় যাতে তাদের প্রভাবটা জনগণের কাছে এমন একটা যায় যে না এরা সকলকে নিয়ে চলতে চায় এবং অনগ্রসর কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী সকলকে নিয়ে একটা ইয়ে তৈরি করতে চাইছে। যেমন আবার আপনি ঝাড়খণ্ডের কথা বললেন, তো ঝাড়খণ্ডও ঠিক সেরকম। যেমন সুবেশ মাহাতোর আজসু আছে, অল স্টুডেন্ট ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, সেটা আছে। আবার নতুন করে জেডিইউ সেখানে যুক্ত হয়েছে, জেডিইউর একটা প্রভাব আছে ঝাড়খণ্ডে। তো এইভাবে তারা চাইছে যে সকলকে নিয়ে চলতে যদি হয় তাহলে কিছু আসন আমরা আলোচনার জন্য ছেড়ে রাখি, আর বাদ বাকিগুলো যেখানে আমাদের মানে প্রবল পরাক্রমশালী যেসব ক্যান্ডিডেট আছেন, প্রার্থীরা আছেন, তাদের আগে থাকতে ময়দানে নামিয়ে দেওয়ার জন্য তারা এরকম হয়তো একটা প্রার্থী তালিকা ঘোষণা করার দিকে এগোচ্ছে। আপনি যেটা বললেন সেই অনুযায়ী আমার মনে হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ 4.5 বছর কিন্তু এনডিএ জোটের কোনো বৈঠকে হাজির হননি। আমরা অটল বিহারী বাজপেয়ীকে যেভাবে দেখেছিলাম যে তিনি এনডিএ জোটকে সামনে থেকে নেতৃত্ব দিতে, অর্থাৎ কখনো জর্জ ফার্নান্ডেজ তার সঙ্গে, কখনো নীতিশ কুমার, হ্যাঁ, কখনো তিনি চলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এনডিএ জোটের শরিকে। এই যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এনডিএ জোটের শরিকদের নিজে তাদের খোঁজ খবর নিতেন, নিজে নেতা নেত্রীদের বাড়িতে যেতেন, তাদের সঙ্গে একটা পার্সোনাল সম্পর্ক ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পথে হাঁটেনি। নির্বাচনের মুখে তাহলে কি এবার পিছু টান করলো বা ইউ টার্ন করলো বিজেপি? না না না, দেখুন এসব ইউ টার্নের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে দেখুন, নরেন্দ্র মোদীকে আজকের দিনের আপনারা যে জায়গায় দেখছেন, ভারতীয় জনতা পার্টিকে যে জায়গায় দেখছেন, পার্টিটা এই জায়গায় ছিল না। আজ থেকে 10 বছর 15 বছর পিছনে যদি তাকান, সেই সময় দুজন মহারথী যারা দুটো থেকে আজকের ভারতবর্ষের বর্ষে দুটো এমপি ছিল, তখন জনতা পার্টি বরঞ্চ 8টা এমপি ছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির 8টা এমপি, ভারতীয় জনতা পার্টির দুটো এমপি। সেই দুটো এমপি থেকে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। অটল বিহারী বাজপেয়ী এমন একজন নেতৃত্বের মানে ক্যারিজমেটিক লিডার ছিলেন, সেটা হচ্ছে তিনি কি দেখেছেন যে সারা ভারতবর্ষে যদি ভারতীয় জনতা পার্টির প্রভাব বিস্তার করতে হয়, দিল্লির মসনদের গদিতে বসতে হয়, এবং আমাদের যে তাদের যে চিন্তাধারা, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তাধারা, তাকে ফলপ্রসূ করার জন্য তখন তো সেইভাবে প্রভাব ভারতবর্ষে ছিল না। তার জন্যই তাকে এই সমস্ত নীতিশ কুমার, জর্জ ফার্নান্ডেজের কাছে তার সক্ষতা যেমন ছিল, তারপর পরস্পরের প্রতি যেটা আকর্ষণ ছিল, প্রয়োজন পড়েছিল মমতা ব্যানার্জির কাছেও তিনি এসেছিলেন। এরকম অনেক এই জায়গা থেকে আজ তারপরে নরেন্দ্র মোদী যখন এলেন, তখন তো সেই জায়গাটা প্ল্যাটফর্মটা তৈরি হয়ে গেছে। যেমন একটা বাড়ি যেমন ভিতটা চোখে দেখা যায় না, কিন্তু বাড়িটা চোখে দেখা যায়। আজকের বাড়িটা চোখে দেখছেন, নরেন্দ্র মোদীকে আপনারা দেখছেন, অমিত শাহকে দেখছেন, নাড্ডাকে দেখছেন, কিন্তু বাড়িটা যে তৈরি করেছিলেন সেই ভিতটা, সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী এবং এদেরকে আব্বানি তৈরি করে গিয়েছে। একেবারে ধন্যবাদ দর্শকদা আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরা আরো যে 20টি আসন একে একে সেই 20টি আসনের প্রার্থী তালিকা আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা সেটা ইতিমধ্যেই ভারতের প্রথম কোনো বাংলা চ্যানেল এই দেখিয়েছে, এবং প্রথম বাংলা চ্যানেল কেন, এখনো পর্যন্ত আমরাই প্রথম যে এক্সক্লুসিভ গতকাল নির্বাচন কমিটির বৈঠকের পর আমরাই প্রথম চ্যানেল এনডিএ জোট কোন ফর্মুলায় হচ্ছে তা এতক্ষণ আপনাদের দেখিয়ে দিয়েছি। প্রথম যে 20-25টা আসন কারা কারা বিজেপির হেভিওয়েট প্রার্থী হচ্ছেন, কোথা থেকে হচ্ছেন, সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। এবার আসুন আরো বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা আমরা আপনাদের দেখাই। প্রথমেই দেখাবো অভিনেতা রবি কিষান, গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুর, চর্চিত নাম রবি কিষান, উত্তরপ্রদেশের গোরখপুর থেকে প্রার্থী হচ্ছেন। এরপর হচ্ছে সঞ্জীব বালিয়ান, মুজাফফরনগর, সঞ্জীব বালিয়ান, মুজাফফরনগর, অত্যন্ত চর্চিত নাম। সতীশ গৌতম আলিগড়, সতীশ গৌতম আলিগড় থেকে প্রার্থী হচ্ছেন, সতীশ গৌতম আলিগড় থেকে প্রার্থী হচ্ছেন। এরপর রামেশ্বর তেলি, ডিব্রুগড়, আমাদের পাশেরই রাজ্য, রামেশ্বর তেলি ডিব্রুগড় থেকে প্রার্থী হচ্ছেন। লকেট চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের হুগলি, যতই বিতর্ক থাকুক লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি থেকে প্রার্থী হচ্ছেন। দিলীপ ঘোষ, মেদিনীপুর, দিলীপ ঘোষ মেদিনীপুর, পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষ মেদিনীপুর। নীতিশ প্রামাণিক, কোচবিহার, পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্রীয় মন্ত্রী, কোচবিহার থেকে প্রার্থী হচ্ছেন নীতিশ প্রামাণিক। শান্তনু ঠাকুর, বনগাঁ কেন্দ্র থেকে, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুর। রাজু বিস্তা, দার্জিলিং,
রাজু বিস্তা দার্জিলিং থেকে প্রার্থী হচ্ছেন। অর্জুন মুন্ডা খুন্তি ঝাড়খণ্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের খুন্তি আসন থেকে প্রার্থী হচ্ছেন। নিশিকান্ত দুবে গোড্ডা নিশিকান্ত দুবে বিতর্কিত মন্ত্রী গোড্ডা থেকে প্রার্থী হচ্ছেন। এরপর প্রার্থী হচ্ছেন বন্দী সঞ্জয় কুমার করিমনগর থেকে প্রার্থী হচ্ছেন সঞ্জয় কুমার। অরবিন্দ ধর্মপুরী নিজামবাদ থেকে প্রার্থী হচ্ছেন। অরবিন্দ ধর্মপুরী নিজামবাদ থেকে প্রার্থী হচ্ছেন। জি কিষাণ রেড্ডি সেকেন্দ্রাবাদ থেকে জি কিষাণ রেড্ডি বিতর্কিত নেতা সেকেন্দ্রাবাদ থেকে প্রার্থী হচ্ছেন। রাজেন্দ্র এটেলা মল্লিকার্জুন থেকে প্রার্থী হচ্ছেন। রাজেন্দ্র এটেলা মল্লিকার্জুন থেকে প্রার্থী হচ্ছেন। সিপি যোশী চিত্তরগড় রাজস্থানের সিপি যোশী চিত্তরগড় থেকে প্রার্থী হচ্ছেন। ওম বিড়লা কোটা রাজস্থানের কোটা থেকে প্রার্থী হচ্ছেন। ওম বিড়লা লোকসভার বর্তমান স্পিকার তিনি আবারও প্রার্থী হচ্ছেন। মনোজ তিওয়ারি উত্তর পূর্ব থেকে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। পারভেজ ভার্মা দিল্লি পশ্চিম থেকে প্রার্থী হচ্ছেন। ওটা দিল্লি থেকে হচ্ছেন দুজনেই। হরিশ দ্বিবেদী বস্তি থেকে প্রার্থী হচ্ছেন। হরিশ দ্বিবেদী বস্তি থেকে প্রার্থী হচ্ছেন। এসপি বাঘেল আগ্রা থেকে প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের। রবি কিষাণ আরেকবার জানাবো গোরখপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। রবি কিষাণ অভিনেতা গোরখপুর থেকে প্রার্থী হচ্ছেন। উত্তরপ্রদেশের একটা সময় গোরখপুর থেকে প্রার্থী হতেন যোগী আদিত্যনাথ। সঞ্জীব বালিয়ান তিনিও প্রার্থী হচ্ছেন। এবার আমরা জুড়ে যাব আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎদার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এই যে বিজেপির যে প্রথম দফার প্রার্থী তালিকা 100 আসনের মধ্যে প্রায় 40টার উপর প্রার্থী তালিকা আমরা প্রকাশ করলাম। দর্শক বন্ধুরা ভাববেন না যে আমরা 100 তালিকা প্রকাশ করব না, আস্তে আস্তে আমাদের এডিট টেবিল কাজ করছে। যে কোনো মুহূর্তে কাজ হয়ে গেলে আমরা 100 আসনেরই প্রার্থী তালিকা আপনাদের সামনে নিয়ে আসব। বিশ্বজিৎদা জুড়ে গেছেন। বিশ্বজিৎদা, এই যে আজকে দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গের আরামবাগ থেকে অর্থাৎ শক্ত মাটি থেকেই তার প্রচার অভিযান কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সেখানে ভাষণ রাখছেন, রাজভবনে যাবেন, বিকেলবেলার পরে তিনি দলীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন এবং সেখানেও আপনাদের জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যের পর যেটা সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন হচ্ছে যে রাজভবনে কেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিজেপি নেতারা আজকে দেখা করতে যাবেন। কিন্তু রাজনীতির বাইরেও সংবিধান, ভারতীয় যে সংবিধান বা ডেমোক্রেসি, সেটা সবার ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী রাজ্যে আসলে রাজ্যের একজন মন্ত্রী তাকে রিসিভ করবে, এটাই প্রথা। প্রধানমন্ত্রী রাজ্যে আসলে বিরোধী দল থাকলেও তার মুখ্যমন্ত্রী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন, এমনই প্রথা ভারতবর্ষে বহু দিন ধরে চলছে। কিন্তু ভোটের মুখে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে না, সেটা কিন্তু রাজনৈতিক মহল বিশ্বাস করে না, সাধারণ মানুষ বিশ্বাস করে না। খুব ছোট্ট ঘটনা, খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু কিছু স্বাভাবিক ঘটনার মধ্যেও মানুষের মধ্যে একটা জল্পনা কাজ করে। আমি চলে যাব বিশ্বজিৎদার সঙ্গে। বিশ্বজিৎদা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। বিশ্বজিৎদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দাও, শক্ত মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রথম নির্বাচনী সভা তিনি করলেন, দুদিনের রাজ্য সফর, কি মনে হচ্ছে? বিষয়টা হচ্ছে সারা ভারতবর্ষে এখন ইলেকশন মৌসুম চলছে এবং বিজেপি শাসক দল, কেন্দ্রের শাসক দল বিজেপি রয়েছে ইলেকশন মোডে।
এবং আমরা ইতিমধ্যে ৫ রাজ্যে যে নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে সেই ৫ রাজ্যের নির্বাচনকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মহল কিন্তু সেটাকে সেমিফাইনাল ২০২৪-এর সেমিফাইনাল হিসেবে সেখানে পরিগণিত করেছিল। সেই সেমিফাইনালে কিন্তু ইলেকশনের যে ফলাফল বেরিয়েছে, বিধানসভার যে ৫ রাজ্যে ফলাফল বেরিয়েছে, তাতে কিন্তু বিজেপি বিজয়ী হয়েছে। সুতরাং ৫ রাজ্যে যে নির্বাচনে যে ফলাফল সেখানে ঘোষিত হয়েছে, সেখানে কিন্তু বিজেপি জয়ী হবার পর যেখানে যেখানে বিজেপি তুলনামূলকভাবে কঠিন সমস্যার সম্মুখীন বা রাজনৈতিকভাবে সেখানে মোকাবেলা করা কঠিন বলে মনে হচ্ছে তাদের, সেই সমস্ত জায়গাতে কিন্তু তারা নজর দিয়েছে। নীল। হ্যাঁ বিশ্বজিৎ, আর একটা প্রশ্ন আসবো যে পশ্চিমবঙ্গ যে শক্ত মাটি, সেই শক্ত মাটিতে প্রধানমন্ত্রী আজকে রাজভবনে যাবেন কিছুক্ষণ বাদে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। মানুষ কি বিশ্বাস করবে যে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ? মানুষ কি এই সরল অঙ্কে আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করে? পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত, এবং এই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক সৌজন্যতা যে রয়েছে, যেখানে যে রাজ্যেই প্রধানমন্ত্রী যাক না কেন সেখানের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন, শাসক দলীয় নেতৃত্বরা রয়েছেন, সেখানে কিন্তু ওনাকে রিসিভ করে থাকেন। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি স্বাভাবিক কারণে বর্তমানে কিন্তু সেই সন্দেশখালির বিষয় নিয়ে কিন্তু সরগরম হয়ে আছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর সফর এবং প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন এবং রাজ্যপাল ভবনে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে। এখন প্রশ্ন হচ্ছে, দুই রাজনীতিবিদ, একজন হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, আরেকজন হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, একজন হচ্ছেন এনডিএর যিনি ধারক বাহক বলা যায়, অন্যজন হচ্ছেন ইন্ডিয়া জোটের একজন নেতৃত্ব। সুতরাং এই দুই রাজনৈতিক নেতার মধ্যে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হবে কিনা তা পরবর্তী সময়ে হয়তো জানা যেতে পারে। নীল। একেবারে বিশ্বজিৎ দা, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন প্রায় ৪৫টার মতো আসনের প্রার্থী তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করছি, কিন্তু আমাদের কাছে ১০০ আসনের প্রার্থী তালিকাই রয়েছে। আমার যারা সহকর্মী, যারা ক্যামেরার পেছন থেকে কাজ করেন, অর্থাৎ এডিট টেবিলে কাজ করেন, তারা ইতিমধ্যেই সেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করেছে। যে কোনো মুহূর্তেই আরো বাদবাকি যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। শুধু ১০০ না, আপনাদের কথা দিচ্ছি, প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের মধ্যে আমরাই সেই চ্যানেল, যেই চ্যানেল ৩৬৫টা আসনের প্রার্থী তালিকা আপনাদের সামনে সবার আগে প্রকাশ করবে, এমন প্রত্যাশা কিন্তু আমরা করি। এবং আপনারাও সেই বিশ্বাস রাখুন যে আমরাই প্রথম, যারা ভ্যানগার্ডের দর্শক তারা বিশ্বাস রাখুন যে আমরাই প্রথম ৩৬৫টা আসনের প্রার্থী তালিকা আমরাই প্রকাশ করব, সেটা ইন্ডিয়া জোটের হোক, সেটা এনডিএ জোটের হোক, সমস্ত প্রার্থী তালিকা আমরাই আগে প্রকাশ করব। সংখ্যাটা প্রায় ৩৬৫ আসন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নেওয়ার পর আমরা আমাদের যে মূল খবর, সেই মূল খবর সময় মতো ফিরে আসবো আপনাদের কাছে।